এ টেল অফ টু সিটিজ বাই চার্লস ডিকেন্স। দুটো শহরের গল্প। লন্ডন এবং প্যারিস এই দুটো শহরের একটি সম্মিলিত গল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের 19th সেঞ্চুরি নোভেল কোর্সের অন্তর্ভুক্ত। লিখেছিলেন চার্লস ডিকেন্স, একজন বিখ্যাত ঔপন্যাসিক। তো চলো শুরু করা যাক। প্রথমেই উপন্যাসের ধরন ও প্রকাশনা সম্পর্কে এবং প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিচ্ছি। এটি কোন ধরনের উপন্যাস? এটি একটি বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস, হিস্টোরিক্যাল নোভেল। উপন্যাসটি 1859 সালের 30 এপ্রিল থেকে 26 নভেম্বর পর্যন্ত চার্লস ডিকেন্সের নিজস্ব সাপ্তাহিক পত্রিকা অল দ্য ইয়ার রাউন্ড এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। মানে এটা একবারে বা একই সাথে প্রকাশিত হয়নি, ধারাবাহিকভাবে পর্বভিত্তিকভাবে একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে 1859 সালের নভেম্বর মাসে এটি এক খণ্ডে গ্রন্থাকারে প্রকাশ করা হয়। তো এই উপন্যাসের পটভূমি কি ছিল? উপন্যাসটি মূলত দুটো শহর নিয়ে। শহর দুটো কি? একটা হচ্ছে লন্ডন আর একটা প্যারিস। এর কাহিনীর সময়কাল 1775 থেকে 1793 খ্রিস্টাব্দ, যা ফরাসি বিপ্লবের পূর্ববর্তী এবং পরবর্তী সময়কে ধারণ করে আছে। তার মানে হচ্ছে মূলত ফ্রেঞ্চ রিভলিউশনের বিষয়বস্তুটাকে এখানে মূল ফোকাস হিসেবে ধরে এই গল্পটি সাজানো হয়েছে। তো এখন আমরা রচনার উদ্দেশ্য বা প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই, যে কেন এটি লেখা হয়েছিল এবং এর পেছনে কাহিনী কি ছিল। চার্লস ডিকেন্স ফরাসি বিপ্লবের ভয়াবহতা এবং এর পেছনের কারণগুলো তুলে ধরার জন্য উপন্যাসটি লিখেছিলেন। শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে হুঁশিয়ারি। তৎকালীন ফ্রান্সের অভিজাত শ্রেণী সাধারণ মানুষের ওপর যে চরম অত্যাচার ও শোষণ চালাতো, ডিকেন্স তা দেখিয়েছেন তার এই গল্পে। তিনি বোঝাতে চেয়েছেন অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, যা ফরাসি বিপ্লব আকারে প্রকাশ পায়। মানে উচ্চ শ্রেণীর লোকজন অত্যাচার করতে 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 একটা এমন পর্যায়ে নিয়ে আসে নিম্ন শ্রেণীর লোকজনদেরকে, যে তখন লোয়ার ক্লাস লোকজন মারাত্মক একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এই আপার ক্লাস লোকদেরকে ধ্বংস করে দিতে চায় বা ধ্বংস করে দেয়। এই জিনিসটাই মূলত এখানে দেখানো হয়েছে। আর একটা হচ্ছে তৎকালীন ইংল্যান্ডের পরিস্থিতি। ডিকেন্সের এই উপন্যাস লেখার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে তৎকালীন ইংল্যান্ডের উচ্চবিত্ত শ্রেণীকে সতর্ক করা। 19 শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডেও ধনী দরিদ্রের বৈষম্য তীব্র ছিল। ডিকেন্স দেখাতে চেয়েছেন ইংল্যান্ড যদি তাদের সামাজিক বৈষম্য দূর না করে, তবে ফ্রান্সের মতো রক্তক্ষয়ী বিপ্লব ইংল্যান্ডেও ঘটতে পারে। মানে ফ্রেঞ্চ রিভলিউশনের একটা পুনরায় প্রতিচ্ছবি ইংল্যান্ডে ভেসে আসতে পারে। তো এই ছিল মূল পটভূমি বা লেখার উদ্দেশ্য। এখন আমরা ক্যারেক্টার লিস্ট সম্পর্কে জানবো, প্লাস প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে মোটামুটি একটু ডিটেলস তথ্য জানবো একই সাথে। তো প্রথমেই আছে সিডনি কার্টন। উপন্যাসের প্রকৃত নায়ক বা ট্র্যাজিক হিরো হচ্ছেন তিনি একজন মদ্যপ এবং হতাশাবাদী ইংরেজ আইনজীবী। মানে তার জীবনের কোনো গোল ছিল না, তিনি যা ইচ্ছে তাই যেমন খুশি তেমন জীবনযাপন করতো, ড্রিঙ্কস করতো। তিনি লুসি ম্যানেটকে মনে প্রাণে ভালোবাসেন এবং লুসির সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। আস্তে আস্তে আমরা এগুলো জানবো যে লুসি ম্যানেট কে ছিল বা তার সাথে তার কেমন সম্পর্ক ছিল। তো আগে আমরা ক্যারেক্টারগুলো জেনে নিই। প্রথম ক্যারেক্টার সে কে? সিডনি কার্টন। এরপর আছে চার্লস ডার্নে। তিনি উপন্যাসের প্রধানতম চরিত্র। তিনি জন্মসূত্রে ফ্রান্সের নিষ্ঠুর অভিজাত এভারমন্ট পরিবারের সদস্য হলেও নিজের পারিবারিক অত্যাচারী পরিচয় ত্যাগ করে লন্ডনে এসে ফরাসি শিক্ষক হিসেবে সাধারণ জীবনযাপন শুরু করেন। তিনি লুসিকে বিয়ে করেন। তার মানে তিনি ফ্রেঞ্চের এভারমন্ট ফ্যামিলির ছেলে ছিলেন, যে আর এভারমন্ট ফ্যামিলিটা আপার ক্লাস শ্রেণীর প্রতিনিধিত্ব করে। তো আপার ক্লাস শ্রেণীতে জন্মগ্রহণ করেও তিনি অত্যাচারী ছিলেন না। তিনি লোয়ার ক্লাস মানুষদের, সাধারণ মানুষদের পাশে থাকতে চেয়েছেন এবং ওই যে আপার ক্লাসের পরিচয় ত্যাগ করে সে তার নিজ জন্মভূমি ফ্রান্স ছেড়ে কোথায় চলে এসেছিল? লন্ডনে চলে এসেছিল। তারপরে তার সাথে কি হয় আমরা মূল ঘটনায় জানবো। এরপরে আছে লুসি ম্যানেট, উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র বা এখানে হিরোইন বলতে পারি আমরা। তিনি ডক্টর আলেকজান্ডার ম্যানেটের কন্যা। লুসি ছিলেন অত্যন্ত দয়ালু, স্নেহময়ী এবং উপন্যাসের সমস্ত ইতিবাচক আবেগের কেন্দ্রবিন্দু। তার ভালোবাসাই সিডনি কার্টন
ও তার বাবাকে নতুন জীবন দেয়। এরপর আছে ডক্টর আলেকজান্ডার ম্যানেট। তিনি হচ্ছেন ওই যে নায়িকা লুসির বাবা এবং একজন ফরাসি চিকিৎসক। ফরাসি অভিজাতদের গোপন অপরাধের সাক্ষী হওয়ায় তাকে অন্যায়ভাবে দীর্ঘ 18 বছর প্যারিসের বাস্তিল দুর্গে বন্দী করে রাখা হয়েছিল। দীর্ঘ বন্দিত্বের কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে জুতো তৈরির পেশায় মগ্ন থাকতেন। তাকে নিয়েই মূল মূল উপন্যাসের কাহিনীটা শুরু হয়েছে। তো এটা আমরা সামারিতে জানবো। তারপর আছে মসিয়ে আর্নেস্ট ডেফার্স। প্যারিসের সেন্ট অ্যান্টেইন এলাকার একজন ওয়াইন শপ বা মদের দোকানের মালিক এবং ফরাসি বিপ্লবীদের একজন অন্যতম নেতা, মানে লোয়ার ক্লাস লেভেলের যে মানুষ আছে তাদের একজন নেতা ছিলেন তিনি। তিনি অতীতে ডক্টর ম্যানেটের বিশ্বস্ত ভৃত্য ছিলেন। তারপর হচ্ছে ম্যাডাম থেরেসা ডেফার্জ, আর্নেস্ট ডেফার্জের স্ত্রী এবং উপন্যাসের প্রধান খলনায়ক। তিনি ফরাসি বিপ্লবের এক নির্মম ও প্রতিশোধপরায়ণ নেত্রী। অভিজাতদের প্রতি তীব্র ক্ষোভ থেকে তিনি একটি গোপন তালিকায় সবার নাম বুনে রাখতেন। সেটা ছিল একটা নিটিং, এটাকে বলা হয় নিটিং, বুনে রাখা, এজন্য বলা হচ্ছে নিটিং, যাদের তিনি গিলোটিনে মৃত্যুদণ্ড দিতে চান। মানে তিনি নিটিংয়ে নামগুলো এমনভাবে হিসাব রাখতেন যে এই লোকগুলোকে আমি মৃত্যুদণ্ড দিব। তারপরে আছে জার্ভিস লরি, টেলসন ব্যাংকের একজন অত্যন্ত বিশ্বস্ত ও প্রবীণ কর্মকর্তা। তিনি ম্যানেট পরিবারের একজন পরম বন্ধু ও অভিভাবক। তিনি লুসি ম্যানেটকে সহায়তা করেছিল আসলে তার বাবাকে কারাগার থেকে ফেরত আনতে। তারপরে আছে জন বার্সেট, একজন ব্রিটিশ গুপ্তচর যে পরবর্তীতে ফ্রান্সেও গুপ্তচর বৃত্তি করে, সে মিস প্রোসের হারিয়ে যাওয়া ভাই। তো এই ছিল আমাদের ক্যারেক্টার লিস্ট। আমরা এখন বিস্তারিত সামারি পড়তে পড়তে আরো ভালোভাবে ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবো। উপন্যাসের কাহিনীটিকে ভালোভাবে মনে রাখার জন্য আমরা 3 খণ্ডে পড়ব। প্রথম খণ্ডটা হচ্ছে 18 বছর পর বাবার সন্ধান ও পুনরুত্থান। এখানে বাবা বলতে লুসি ম্যানেটের বাবাকে বোঝানো হয়েছে। 1775 সালে টেলসন ব্যাংকের কর্মকর্তা জার্ভিস লরি লুসি ম্যানেটকে নিয়ে ইংল্যান্ড থেকে ফ্রান্সের প্যারিসে যান। কেন? লুসি এতদিন জানতেন তার বাবা মৃত, কিন্তু জার্ভিস লরি জানান তার বাবা ডক্টর ম্যানেট জীবিত আছেন এবং দীর্ঘ 18 বছর বাস্তিল দুর্গে বন্দী থাকার পর মুক্তি পেয়ে তাদের পুরনো ভৃত্য মসিয়ে ডেফার্জের মদের দোকানে আশ্রয় আছেন। ডক্টর ম্যানেট দীর্ঘ বন্দিদশায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং নিজেকে একজন জুতো প্রস্তুতকারক মনে করেন। মানে তাকে এমনভাবে মেন্টালি প্রেসার করা হয়েছে যে তার অতীত জীবন ভুলে গেছে, এখন সে মনে করে সে একজন জুতো প্রস্তুতকারক। এই কাজে সে সারাক্ষণ করে। লুসি তার ভালোবাসা এবং সেবা দিয়ে তার বাবাকে সুস্থ করে তোলেন এবং তাকে লন্ডনে ফিরিয়ে নিয়ে আসেন। মানে প্যারিস থেকে তারা আবার লন্ডনে ফেরত চলে আসে। তো এইভাবে লন্ডন থেকে একবার পরে প্যারিসে যাচ্ছে কেউ, প্যারিস থেকে কেউ লন্ডনে যাচ্ছে, এভাবে দুটো শহরের একটা কানেক্টেড গল্প এটা। এই জন্য এই গল্পের নাম হয়েছে এ টেল অফ টু সিটিস। তো দ্বিতীয় অংশে কি হয়? লন্ডনের জীবন এবং ত্রিমুখী টানাপোড়েন। এখন আমরা লন্ডনের ঘটনা জানব। লন্ডনে ফেরার পথে নৌকায় তাদের পরিচয় হয় চার্লস ডার্নে নামে এক ফরাসি যুবকের সাথে। পরবর্তীতে ডার্নের বিরুদ্ধে ইংল্যান্ডের রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা মামলা হয়। আদালতে সিডনি কার্টন, যিনি দেখতে হুবহু ডার্নের মতো, তার তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে প্রমাণ, আমরা জানি যে সিডনি কার্টন একজন লয়ার ছিলেন, তো ওই লয়ারের তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে প্রমাণ করেন যে ডার্নেকে ভুল শনাক্ত করা হয়, ফলে ডার্নে খালাস পায়। তো লন্ডনে ডার্নি এবং কার্টন দুজনেই লুসি ম্যানেটের প্রেমে পড়ে। ওদের সাথে একটা সম্পর্ক হয়ে যায় সবার, যেহেতু তারা সবাই নৌকায় দেখা হয়েছিল তাদের। লুসি ডার্নিকে বিয়ে করে কারণ ডার্নে সৎ ও সজ্জন, মানে সিডনি কার্টনের থেকে ডার্নে সব দিক থেকেই পারফেক্ট, এই জন্য লুসি ডার্নেকে বিয়ে করে। অন্যদিকে মদ্যপ হতাশ কার্টন লুসির কাছে নিজের ভালোবাসা প্রকাশ করে বলেন তিনি জানেন তিনি লুসির যোগ্য নন, তবে লুসি বা তার ভালোবাসার মানুষের সুরক্ষার জন্য তিনি যে কোনো সময় নিজের জীবন দিতেও দ্বিধা করবেন না। মানে লুসিকে তো বাঁচাবেই, সাথে যদি তার ভালোবাসার মানুষ মানে ডার্নের কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও সিডনি কার্টন সবসময় উপস্থিত থাকবে বলে প্রতিশ্রুতি দেয়। মানে এটা একতরফা ভালোবাসা আমরা বলতে পারি। তৃতীয় অংশ ফরাসি বিপ্লব এবং প্যারিসের রক্তগঙ্গা। এরপর আবার আমরা এখন প্যারিসে চলে আসছি।
1789 সালে ফ্রান্সে ভয়াবহ ফরাসি বিপ্লব শুরু হয়। উত্তেজিত জনতা বাস্তিল দুর্গ ধ্বংস করে এবং অভিজাতদের নির্বিচারে গিলোটিনে হত্যা করতে থাকে। মানে লোয়ার ক্লাস লোকজন এত পরিমাণ ক্ষেপে যায় যে আপার ক্লাস লোকজন যারা ছিল, অভিজাত ব্যক্তি যারা ছিল, সবাইকে যাকে পাচ্ছে তাকে ধরে গিলোটিন। গিলোটিন মানে হচ্ছে একটা বড় ব্লেড যুক্ত এমন একটা যন্ত্র যেটার মধ্যে দিয়ে মাথাটাকে শরীর থেকে আলাদা করা হয় বা শিরোচ্ছেদ করা হয়। ওই গিলোটিনে ধরে ধরে সবাইকে হত্যা করে ফেলতেছে আপার ক্লাস লোকদেরকে। কারা? লোয়ার ক্লাস বা নিম্ন শ্রেণীর লোকজনরা। কারণ তারা অত্যাচার সহ্য করতে করতে এখন একদম বিরক্ত হয়ে গেছে। তো মাদাম ডেফার্জ মানে এই যে লোয়ার ক্লাস বা নিম্ন শ্রেণীর লোকদের বা যারা আন্দোলন করছে তাদের যে নেত্রী, তিনি মাদাম ডেফার্জ এই বিপ্লবের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেন, যার মনে অভিজাতদের বিরুদ্ধে তীব্র প্রতিশোধের আগুন জ্বলছিল। এটার কারণ কি? কারণ হচ্ছে অতীতে ডার্নের পরিবার মাদাম ডেফার্জের পুরো পরিবারকে ধ্বংস করেছিল। মানে ওই যে চার্লস ডার্নে যে আসলেই সজ্জন, কিন্তু তার পুরো পরিবারটাই তো খারাপ। তো ওই ডার্নের পরিবারের প্রতি মাদাম ডেফার্জের খুব 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 কেন? কারণ হচ্ছে মাদাম ডেফার্জের পুরো পরিবারটাকে ডার্নের পরিবার ধ্বংস করে ফেলেছিল। তো ডার্নের পুরনো ভৃত্য গ্যাবেল ফ্রান্সে বিপ্লবীদের হাতে বন্দী হয়। ডার্নে তো অলরেডি এখান থেকে চলে গেছে, ডার্নাকে তো ধরার কোনো অপশন নাই। কিন্তু ডার্নের যে পুরনো চাকর বা ভৃত্য, তার নাম ছিল গ্যাবেল, সে বিপ্লবীদের হাতে বন্দী হয় এবং ডার্নিকে বাঁচানোর জন্য চিঠি লেখে। তো বলে যে মনিব, আমি আটকা পড়েছি, আমাকে বাঁচান। তো এই সময়ে ও তো খুব ভালো লোক ছিল, কি করেছে নিজের জীবন ঝুঁকিতে ফেলে ডার্নে প্যারিসে চলে যায়। আবার লন্ডন থেকে সে প্যারিসে চলে যায়। কেন চলে গেছে? ওই যে তার ভৃত্য বা চাকরকে বাঁচানোর জন্য। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই অভিজাত বংশের সন্তান হওয়ার অপরাধে বিপ্লবীরা তাকে গ্রেফতার করে। অবভিয়াসলি তাকে গ্রেফতার করবে, কারণ সে তো আপার ক্লাস বা উচ্চ শ্রেণীর পরিবারের লোক। তাকে দেখলে তো এমনিতেই গ্রেফতার করবে। সে ভালো না খারাপ এটা তো বিবেচনা করবে না। আর তার কাছে তো এরকম কোনো প্রমাণ নেই যে সে খুব ভালো বা এরকম। তখন কি হয়, ডক্টর ম্যানেটের ফরাসি জনগণের ওপর প্রভাবের কারণে প্রথমবার ডার্নে মুক্তি পায়। মানে ডক্টর ম্যানেট যেহেতু একজন ভিকটিম ছিল, এই জন্য ডক্টর ম্যানেটকে ফ্রান্সের লোকজন মোটামুটি ভালোই মানে, তাদের দলের লোক ভাবে ডক্টর ম্যানেটকে। আর ডক্টর ম্যানেটের মেয়ের জামাই যেহেতু ডার্নে, এজন্য ডার্নেকে প্রথমবার তারা ছেড়ে দেয়। কিন্তু পরে কি হয়, মাদাম ডেফার্জের ষড়যন্ত্র ডার্নেকে আবারও গ্রেপ্তার করা হয়। শেষ পর্যন্ত ডার্নে আর বাঁচতে পারেনি, ওকে আবার গ্রেপ্তার করেছে। কারা করেছে? ওই যে বিপ্লবীরা। এবার প্রমাণ হিসেবে ডক্টর ম্যানেটের বাস্তিল দুর্গে লেখা একটি পুরনো ডায়েরি পঠিত হয়, মানে পাঠ করা হয়, যেখানে তিনি ডার্নের পরিবারের চরম অত্যাচারের কথা লিখেছিলেন। আদালতে ডার্নেকে গিলোটিনে মৃত্যু দেয়। মানে ওই যে ডক্টর ম্যানেট একটা ডায়েরিতে এই এভারমন্ট পরিবারের বিভিন্ন খারাপ দিক, তাদের অত্যাচারী যে চরিত্র, এগুলো সম্পর্কে তার ডায়েরিতে লিখেছিল। আর এই ডায়েরিটা আদালতে পড়ে শোনানো হয়। তখন দেখা যায় যে হ্যাঁ, এভারমন্ট পরিবার আসলেই অনেক অন্যায় করেছে। আর এভারমন্ট পরিবারের ছেলে হওয়ার কারণে এই ডার্নেকে আটক করা হয়। যদিও ডক্টর ম্যানেটের মেয়ের জামাই, তারপরও তাকে আটক করা হয় এই ডক্টর ম্যানেটেরই ডায়েরির উপর নির্ভর করে। তো এখন তো আর কারোর হাতেই কিছু নেই, সে তো ডার্নে তো এখানে ফেসে গেছে। ভালো মানুষ হওয়া সত্ত্বেও পরিবারের কারণে, পরিবারের পাপের কারণে আজকে তাকে কি করতে হচ্ছে? মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। তো এরপর শেষে কি হয়? চূড়ান্ত পরিণতি ও সিডনি কার্টনের আত্মত্যাগ। ডার্নের মৃত্যুর খবর শুনে ম্যানেট পরিবার ভেঙে পড়ে। এই সংকটময় মুহূর্তে প্যারিসে আসেন সিডনি কার্টন। তিনি বুঝতে পারেন লুসিকে সুখী করার এবং অতীতে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার এটাই একমাত্র সুযোগ। তিনি গুপ্তচর জন বার্সার্ডের সাহায্যে জেলখানায় প্রবেশ করে। কার কাছে যায়? ডার্নের কাছে যায়। ক্লোরোফর্ম দিয়ে ডার্নেকে অচেতন করে এবং নিজের পোশাক ডার্নেকে পরিয়ে তাকে জেলের বাইরে পাঠিয়ে দেয়। যেহেতু তারা দুজন দেখতে একরকমই ছিল, এখন সে মানে সিডনি কার্টন জেলের মধ্যে ডার্নে হিসেবে বসে আছে যে আমি ডার্নে, আমাকে মৃত্যুদণ্ড দাও। অথচ ডার্নে কিন্তু অলরেডি জেলের বাইরে চলে গেছে। অচেতন ডার্নেকে নিয়ে লুসি, ডক্টর ম্যানেট ও মসিয়ে লরি দ্রুত ইংল্যান্ডের উদ্দেশ্যে পালিয়ে যায়। এই যে তারা কিন্তু আবার কি করলো? ফ্রান্স থেকে চলে গেল।
এদিকে মাদাম ডেফার্জ লুসির পুরো পরিবারকে হত্যা করতে তাদের বাসায় এসে মিস প্রোজের সাথে তার ধস্তাধস্তি হয় এবং মাদাম ডেফার্জ নিজের পিস্তলের গুলিতে মারা যায়। মানে এদিক থেকে যারা আন্দোলন করছিল বা যারা বিপ্লব করছিল তাদের যে নেত্রী সেও মারা গেল। পরদিন সকালে চার্লস ডার্নি সেজে সিডনি কার্টন শান্তা মুখে গিলেটনের দিকে এগিয়ে যায়। এটা হচ্ছে নাটকের বারবার নাটক বলছি, উপন্যাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বা খুব ইমোশনাল একটা পার্ট। তো এই সিডনি কার্টন নিজের জীবনের চরম ব্যর্থতাকে এক মহান আত্মত্যাগের মাধ্যমে সার্থক করেন। গিলোটিনে যাওয়ার আগে তিনি মনে মনে ভাবেন তার এই আত্মত্যাগের মাধ্যমে লুসি এবং ডার্নের সংসারে যে সন্তান আসবে তার নাম রাখা হবে সিডনি এবং সে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচবে। মানে এই সিডনি কার্টন তো মাথা উঁচু করে বাঁচতে পারলো না, তো সে চাচ্ছে তার আত্মত্যাগের কারণে যে নতুন একটা পরিবার তৈরি হলো, সে পরিবারে যে সন্তান আসবে সে হবে সিডনি। তো এই ছিল মূল ঘটনা। সিডনি কার্টনের চরম আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই এ টেল অফ টু সিটিজ বা দুই শহরের গল্পের শেষ হয়, কাহিনীটা শেষ হয়। তো এখন আমরা এই উপন্যাসের মূল থিমগুলো জেনে নেই। প্রথম থিমই হচ্ছে স্যাক্রিফাইস, আত্মত্যাগ। ওই যে সিডনি কার্টনের আত্মত্যাগ। উপন্যাসের সবচেয়ে বড় থিম হলো ভালোবাসার জন্য আত্মত্যাগ। সিডনি কার্টন লুসির সুখের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে প্রমাণ করেছেন যে প্রকৃত ভালোবাসা পাওয়ার মধ্যে নয়, ত্যাগের মধ্যে নিহিত। আর দ্বিতীয় থিম হচ্ছে পুনরুত্থান বা নতুন জীবন, রিকল্ড টু লাইফ বা রিজারেকশন। উপন্যাসে এই থিমটি বারবার এসেছে। ডক্টর ম্যানেট 18 বছর পর বন্দি জীবন থেকে ফিরে এসে নতুন জীবন পান। চার্লস ডার্নে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। সবচেয়ে বড় পুনরুত্থান ঘটে সিডনি কার্টনের। একজন মদ্যপ লক্ষ্যহীন মানুষ মৃত্যুর মাধ্যমে এক অমর ও পবিত্র চরিত্রের পুনর্জন্ম লাভ করেন। তৃতীয় যে থিম সেটা হচ্ছে অত্যাচার ও প্রতিশোধের চক্র, টাইরানি অ্যান্ড রিভেন্স। ডিকেন্স দেখিয়েছেন কিভাবে অত্যাচার প্রতিশোধের জন্ম দেয়। ফরাসি অভিযাত্রা সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছিলেন, যার ফলে ফরাসি বিপ্লবের জন্ম হয়। কিন্তু বিপ্লবীরা যেমন মাদাম ডেফার্জ ক্ষমতার অপব্যবহার করে যখন অন্ধ প্রতিশোধ নিতে শুরু করে, তখন তারাও সেই পূর্ববর্তী অত্যাচারীদের মতোই নিষ্ঠুর হয়ে ওঠে। দ্বৈততা, ডুয়ালিটি, অথবা বলতে পারি প্যারালালিজম। উপন্যাসের শুরুতেই বলা হয়েছে, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওর্স্ট অফ টাইম। এটা খুবই সুন্দর একটা কোটেশন, বিভিন্ন প্রশ্নে আমরা ইউজ করতে পারবো কি ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওর্স্ট অফ টাইম। এখানে দুটি শহরের, লন্ডন ও প্যারিসের বৈপরীত্য, ডার্নে ও কার্টনের চেহারার মিল কিন্তু চরিত্রের অমিল ও সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের জীবনযাত্রার চমৎকার দ্বৈততা ফুটিয়ে তোলা হয়েছে। মানে একদিকে খারাপ, একদিকে ভালো, একই জিনিসের দুইটা সাইড এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো এই ছিল মূল থিম। এরপর আমরা কোর মেসেজ গুলো জেনে নেই। কোর মেসেজ তো অনেকগুলো না, একটা কোর মেসেজটি জেনে নেই। উপন্যাসের মূল মেসেজ কি ছিল? এ টেল অফ টু সিটিজ উপন্যাসের মূল বার্তা হলো, হিংসা ও অন্ধ প্রতিশোধ কখনো সুফল বয়ে আনে না। কেবল নিঃস্বার্থ ভালোবাসা এবং আত্মত্যাগী মানব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। তো ফরাসি বিপ্লবের রক্তক্ষয়ী সহিংসতা এবং ম্যাডাম ডেফার্জের নির্মম মৃত্যু প্রমাণ করে যে প্রতিশোধের আগুন শেষ পর্যন্ত নিজেকেই পুড়িয়ে ছাই করে। পক্ষান্তরে সিডনি কার্টনের আত্মত্যাগ প্রমাণ করে যে ঘৃণা ও যুদ্ধের মাঝেও মানুষের ভেতরের শুভ মানবিকতা বোধ এবং প্রেমই চূড়ান্তভাবে জয়ী। তো এই ছিল আমাদের এ টেল অফ টু সিটিজের সবকিছু। আশা করি খুব সহজভাবে বোঝাতে পেরেছি। তো আমাদের এই সহজ নোটগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেখানে যোগাযোগ করলে আপনারা সামান্য কিছু সম্মানের বিনিময়ে এই নোটগুলো নিতে পারবেন। নোটে সবগুলো টেক্সটের সহজ বাংলা সামারি থাকবে, সহজে ব্রিফ কোশ্চেনের অ্যান্সার থাকবে, বাংলা অর্থ সহ, শর্ট ব্রড, এগুলো সবগুলো আপাতত কাজ চলছে, খুব দ্রুতই শেষ করা হবে এবং ফাইনাল পরীক্ষার অন্তত কয়েক মাস আগে আমরা চেষ্টা করব এই নোটগুলো সবার কাছে পৌঁছে দিতে। আর এই নোটগুলো কিন্তু শুধুমাত্র যে এই বছরের পরীক্ষার্থীদের কাজে লাগবে তা না, ফোর্থ ইয়ারে যারাই পড়াশোনা করবে সবারই কাজে লাগবে। শুধুমাত্র সেট সাজেশন থেকে বেছে বেছে ব্রড এবং শর্টগুলো পড়লেই হবে, আর ব্রিফ সব বছরের জন্য একই থাকবে। আশা করি সবাই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।